কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা দেখছেন সংবাদ সারাদিন। আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল মিটিং ছিল। বিকেল 4টায় সেই মিটিং শুরু হয়। সেই মিটিংয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দিকে বার্তা দিয়েছেন দলের কর্মীদের উদ্দেশ্যে, এবং তা যেমন দলের অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগ, তার পাশাপাশি সাংগঠনিক ক্ষেত্র, ভুতুড়ে ভোটার থেকে শুরু করে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে আক্রমণ, প্রত্যেকটি ক্ষেত্রে ঠিক কি কি বলতে হবে সেই সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট বার্তা দিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, প্রায় 8.5 মাস পর দলের নেতৃত্বের উদ্দেশ্যে বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রায় 4,500 আজকের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী উপস্থিত ছিলেন এই ভার্চুয়াল বৈঠকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। একে একে জানবো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কোন বিষয়ে কি বার্তা দিয়েছেন দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে। আমি প্রথমে আসব দেবজ্যোতি, যেটা জানতে চাইব, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এই যে বুথ ধরে ধরে যে আলোচনা করেছেন, কোন জায়গায় দল ভালো ফল করেছে বা কোথায় খামতি, ঠিক কি কি জায়গা থেকে দলের খামতি বেরিয়ে এলো এবং তা পূরণ করতে কি পদক্ষেপের কথা জানিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? দেখো, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি বুথ ধরে তিনি আলোচনা করেছেন। তিনি রাঢ়বঙ্গের কয়েকটি জেলার কথা বলেছেন, যেমন বাঁকুড়ার কথা বলেছেন, পুরুলিয়ার কথা বলেছেন। উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গা, উত্তর দিনাজপুর ছাড়া বেশিরভাগ জায়গার উপরে তিনি আলোকপাত করেছেন এবং সেখানে যে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক খামতি রয়েছে সেটা তিনি স্বীকার করেছেন এবং সেগুলো ফেরানোর কথা তিনি বলেছেন। সবচেয়ে বেশি সময় ব্যয় করেছেন পূর্ব মেদিনীপুর নিয়ে। পূর্ব মেদিনীপুরে বেশ কিছু বাহুবল হয়েছে, কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে কাজ করিয়েছে ভারতীয় জনতা পার্টি। তৃণমূল কংগ্রেসের কর্মীদের যখন তারা বিভিন্ন রকম এজেন্সিকে দিয়ে জেলে ভরেছে, সেই কথাও তিনি এমন বলেছেন। এবং তিনি বলেছেন পূর্ব মেদিনীপুরে কয়েকটা জায়গাতে তাদের ফল ভালো হয়েছে। কাঁথিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন যে যদি কাঁথিতে 50,000 ভোটে পরাজিত হয়েছে, সেই জায়গাতে যদি তৃণমূল কংগ্রেস আরেকটু বেশি গুরুত্ব দিত, নিজেদের মধ্যে যে লড়াই ছিল, নিজেদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, সে কথাও তিনি পরিষ্কার করে দিয়েছেন। অন্যদিকে উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন, কারণ উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের ফল খুব একটা ভালো হয়নি। বিশেষ করে পাহাড়ে যেমন ফল ভালো হয়নি, শিলিগুড়িতে যেমন ফল ভালো হয়নি, তেমনি দক্ষিণ দিনাজপুরে তাদের ফল কিছুটা ভালো হলেও দক্ষিণ দিনাজপুরের কিছুটা অংশ এবং উত্তর দিনাজপুরের কিছুটা অংশ, এছাড়াও আলিপুরদুয়ার যেখানে সবচেয়ে বেশি খারাপ ফল হয়েছে, সেই জায়গাগুলোর উপর তিনি আলোকপাত করেছেন। সেখানে নতুন সংগঠন তৈরি হবে বলে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য চেয়ার ধরে বসে থাকলে হবে না বলে তিনি আজকে বৈঠক থেকে পরিষ্কার বার্তা দিয়েছেন। প্রায় 2 ঘন্টা 20-25 মিনিট তিনি বক্তব্য রেখেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি প্রতিটি বুথ ধরে ধরে কোথায় তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে, কি কারণে পরাজিত হয়েছে তার উপর আলোকপাত করেছেন। এবং তিনি কয়েক হাজার বুথের একটা পরিসংখ্যান তুলে ধরেছেন, যেখানে 50-60 ভোটে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে। তা উত্তর 24 পরগনা হতে পারে বা নদিয়া হতে পারে। নদিয়ার কৃষ্ণনগরের বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে, কিন্তু বেশ কয়েকটা জায়গাতে ফল যেমন ভালো হয়েছে। কৃষ্ণনগর শহরে তাদের ফল খারাপ হয়েছে সেই কথাও বলেছেন। এবং তাদের যে কটি জায়গাতে ফল খারাপ হয়েছে সেই জায়গার উপর বিশেষ করে আলোকপাত করছেন। সেই জায়গাগুলোতে যে সাংগঠনিক পরিবর্তন হবে, অর্থাৎ উত্তরবঙ্গের পাশাপাশি 50-100 ভোটে এই যে হারের কথা বলছেন দলের সেনাপতি, সেখানে সেই হারের কারণ কি বলে মনে করছেন তিনি, এবং তার প্রেক্ষিতে কি করণীয়, কি জানিয়েছেন? তিনি যেটা বলতে চেয়েছেন যে দলের নিজেদের মধ্যে বেশ কয়েকটা জায়গায় একটা বিভেদ ছিল, সেই বিভেদ যাতে না থাকে তা মেটানোর জন্যই তিনি কিন্তু নতুন কমিটি গঠন করবেন। এবং এছাড়াও সবচেয়ে যেটা গুরুত্ব দিচ্ছেন, একেবারে বুথ স্তর থেকে, যেটা সকাল থেকে অঙ্কুর বলছিলাম, বুথ স্তর থেকে যে কিভাবে ভোটার লিস্ট সংশোধনের কাজ হবে সেটাকে কিন্তু লেগে থাকতে হবে। 1 বৈশাখ পর্যন্ত তাতে লেগে থাকতে হবে। তারপরে উৎসব আছে, সেই উৎসবের মরশুম কেটে গেলে সেই জায়গাগুলোতে লেগে থাকতে হবে। এবং তিনি একটা পরিষ্কার কথা বলেছেন যে বিভিন্ন এজেন্সি মারফত সেখানে কিন্তু ভুয়ো ভোটারকে ঢোকানো হচ্ছে। তারা কিন্তু মহারাষ্ট্র এবং দিল্লি থেকে সেই শিক্ষা নিয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গ যারা কিন্তু কেন্দ্রের এই যে বিভাজন
কেন্দ্র যেভাবে ভুতুরে ভোটার ঢোকাচ্ছে তা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যেমন দেখছে, তেমনি কিন্তু তৃণমূল কংগ্রেসও পুরো বিষয়টি লক্ষ্য করছে। তবে একেবারে নির্বাচনের দিন পর্যন্ত, অর্থাৎ যে 2026-এ যারা ভোট দেবেন তার যে সময়সীমা রয়েছে তাদের ভোটার লিস্টে নাম তোলার, সেই পর্যন্ত তাদের খেয়াল রাখতে হবে। কারণ ভারতীয় জনতা পার্টি যখন বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস তাদের এই কোনো রণকৌশল ধরে ফেলেছে, তারা কিন্তু নতুন পদ্ধতি তৈরি করবে বিভিন্ন এজেন্সিকে দিয়ে, সেই জায়গাতেও তিনি আলোকপাত করেছেন। সেক্ষেত্রে দেবজ্যোতি, যেটা জানতে চাইবো, 2021-এর বিধানসভা নির্বাচনের পর 2025 এই 4 বছরে কত সংখ্যক ভোটার নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে, তাদের মধ্যে ভুয়ো ভোটার চিহ্নিত করতে দলের কি পরিকল্পনা, কি জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, তিনি যেটা ভার্চুয়াল বৈঠকে বলেছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, প্রায় 4 লক্ষ নতুন ভোটার সংযোজিত হয়েছে এবং সেই ভোটারদের তালিকা ইতিমধ্যেই তৈরি করতে বলেছেন। এবং যে জায়গাগুলোতে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছেন, সেই জায়গাগুলোতে কেন ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে, যে বুথগুলোতে দিনের পর দিন তৃণমূল কংগ্রেস হারছে, যে অঞ্চলগুলোতে তৃণমূল কংগ্রেস বারবার হারছে, সেই জায়গাতে কিন্তু একেবারে বুথ স্তর থেকে অঞ্চল স্তর পর্যন্ত সকল নেতৃত্বকে পরিবর্তন করা হবে। অন্যদিকে 2021 থেকে 24 পর্যন্ত প্রায় 4 লক্ষ নতুন ভোটার এসেছে, অর্থাৎ পরিসংখ্যান কাটলে দেখা যাবে প্রতি বছর 1 লক্ষ করে ভোটার সংযোজন হয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন, যে নতুন ভোটার 4 লক্ষ এসেছে, কিন্তু কত ভোটার ডিলিট হয়েছে এবং যারা ভোট দিতে পারেননি, কেন ভোট দিতে পারেননি, তারা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও, তার দিকেও তিনি লক্ষ্য দিতে বলেছেন। তবে যে জায়গাতে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে, সেই জায়গাতে যে কার্যত সাংগঠনিক পরিবর্তন হবে তা কিন্তু আজকে পরিষ্কার করে দিয়েছেন। মূলত উত্তরবঙ্গের উপর যেমন গুরুত্ব দিয়েছেন, পূর্ব মেদিনীপুরের উপর গুরুত্ব দিয়েছেন, তেমনি পুরুলিয়ার উপর গুরুত্ব দিয়েছেন, বাঁকুড়ার উপর গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যেখানে মূলত ফল খারাপ হয়েছে, এছাড়াও কলকাতা শহরতলির বেশ কিছু ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে পিছিয়ে ছিল, সেই জায়গাগুলোতেও কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। সেগুলো দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নির্দেশ দিয়েছেন, সেই মতোই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি বুথ ধরে ব্যাখ্যা করেছেন এবং কোন বুথে কোন লোকসভায় কত সংখ্যক বুথে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে তারও পরিসংখ্যান কিন্তু তুলে ধরেছেন। অর্থাৎ যথেষ্ট অনুশীলন যে তৃণমূল নেতৃত্ব করেছেন এই ভোটার লিস্ট নিয়ে, তা কিন্তু আজকের এই ভার্চুয়াল বৈঠক থেকে ভোটার তালিকা যাচাই করার ক্ষেত্রে দলের কি পরিকল্পনা? যে নতুন 2টি পদের কথা শুনতে পাচ্ছি, সেই পদের ঠিক কিভাবে কাজ করবেন, কারা সেই পদে থাকবেন, কিভাবে সেই কমিটি তৈরি হবে, কি পরিকল্পনা দলের? দেখো, মূলত বুথ স্তর থেকেই এই ভোটার লিস্টের সংশোধনের কাজটা হয়। সেখানে বিএলও 1 এবং বিএলও 2 থাকে। তাদের ওপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে একটি কমিটি গঠন করে দেওয়া হবে। তারা কিন্তু পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে এবং তারা সেই রিপোর্ট অঞ্চল কমিটির কাছ থেকে নেবে। সেই অঞ্চল কমিটির কাছ থেকে রিপোর্ট নিয়ে ব্লকের কাছে পাঠাবে, ব্লক সেই রিপোর্ট পাঠাবে জেলার কাছে। এবং সেখানেও কিন্তু একটা সময় বেঁধে দিয়েছেন যে দীর্ঘদিন ধরে এই ভোটার লিস্টের কাজকর্ম হবে, তা নয়, সেই জায়গাতে কোথায় কোন বুথে নতুন ভোটারের 18 বছর বয়স হচ্ছে, কোন ভোটারের নাম নতুন করে তুলতে হবে, সেগুলো লক্ষ্য রাখতে হবে। এবং নতুন 2-3 পদ তৈরি করেছেন, সেই পদগুলোর গুরুত্ব হচ্ছে যে যাতে কোনো ভুয়ো ভোটার ঢুকতে না পারে, সেইগুলো তারা দেখভাল করবেন। অন্যদিক থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইপ্যাক যে কাজ করছে, তারাও কিন্তু 4-5 জনের একটি কমিটি তৈরি করে তারা কিন্তু জেলায় পাঠাবেন এবং সেখানেও বেশ কিছু জায়গায় দুর্নীতি ধরা পড়েছে। আইপ্যাকের নাম করে টাকা পয়সা তোলার অভিযোগ উঠেছে, তাদের ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কয়েকজনের বিষয়ে এখনো পর্যন্ত খবর নেওয়া হচ্ছে, যারা বলেছেন ব্লক সভাপতি করে দেবেন, জেলা সভাপতি করে দেবেন, তাদের জেলা পরিষদের তাদের কর্মাধ্যক্ষ করে দেবেন, সভাপতি করে দেবেন। সেই সব কথাও যেমন যারা বলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং যদি আইপ্যাক থেকে কোনো প্রতিনিধি দল পাঠানো হয়, তা কিন্তু জেলা নেতৃত্বকে অর্থাৎ জেলা সভাপতিকে জানিয়েই পাঠানো হবে। কোনো ব্যক্তিকে যদি আইপ্যাকের নাম করে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কেউ যদি পদের বিনিময়ে টাকা চায়, সেটাকে কিভাবে অ্যাড্রেস করবে বা সেটাকে কিভাবে মোকাবিলা করবে দল, সে বিষয়ে কি বিধান দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সেই জন্যই তিনি জেলা সভাপতিদের বিশেষ দায়িত্ব দিয়েছেন যে কোন কোন জায়গাতে কোন কোন আইপ্যাকের নাম করে কারা প্রবেশ করছেন। সেই জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টির উপর আলোকপাত করেছেন। যদি আইপ্যাকের কোনো প্রতিনিধি দল যায়, তাহলে কিন্তু জেলা নেতৃত্ব অর্থাৎ জেলা সভাপতিকে জানিয়ে দেবেন এবং সেই মতোই কিন্তু
ব্লক নেতৃত্বকে নির্দেশ দিতে বলেছেন যে কোথাও আইপ্যাকের নাম করে যদি কারা কাজকর্ম করেন জেলা নেতৃত্বের কাছে সেই অভিযোগ জানাতে, জেলা নেতৃত্ব যে তাদের ভারতীয় তৃণমূল কংগ্রেসের যে রাজ্য অফিস আছে সেখান থেকে কনফার্ম করবেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের মাধ্যমে কনফার্ম করবেন, তবেই তারা সেখানে কাজ করতে পারবেন। যদি কেউ সেরকম ভাবে পরিচয় না দিয়ে যায় তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন এবং জেলা সভাপতিদেরই সেই দায়িত্ব দিয়েছেন। অঙ্কুর, এক্ষেত্রে দেবজ্যোতি যেটা জানতে চাইব, একটা তো সাংগঠনিক দিক, দলের অভ্যন্তরীণ দুর্নীতি, দলের গোষ্ঠীদ্বন্দ্ব, এগুলোর কথা পাশাপাশি দল আগামী দিনে কিভাবে প্রচার করবে, সেক্ষেত্রে ভিডিও বা পিডিএফ সংক্রান্ত ঠিক সুনির্দিষ্ট কি বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, ভোটার লিস্ট সংশোধন নিয়ে একটা প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কয়েক মিনিটের একটা বক্তব্য রয়েছে, তারপরে একটি পিডিএফ আকারে ভিডিও তৈরি করা হয়েছে 10 মিনিটের ভিডিও। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সেই ভিডিও তৈরি হয়েছে। প্রতিটি ব্লক এবং বুথ স্তরে সেটা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের কপিও কিন্তু জেলা নেতৃত্বকে পাঠিয়ে দেবেন। জেলা নেতৃত্ব সেই কপি সমস্ত ব্লক নেতৃত্ব এবং একেবারে বুথ নেতৃত্বকেও পাঠিয়ে দেবেন। সেই জায়গাগুলোতেই মূলত লক্ষ্য রাখা হচ্ছে এবং প্রচার কৌশল এখনো পর্যন্ত ঠিক হয়নি। তিনি বলেছেন যে পূর্ব মেদিনীপুরে যেমন তিনি নেতাদের সঙ্গে বৈঠক করবেন, তিনি তেমনি কিন্তু উত্তরবঙ্গে যে জায়গায় তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে সেখানে নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন এবং সেই জায়গাতেই গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ দলের প্রচার কৌশল এখনো ঠিক না হলেও কিন্তু নির্বাচনের যে নিবন্ধ ঘোষণার আগে পর্যন্ত খেয়াল রাখতে হবে কোথায় কোন ভোটার নতুন করে নিয়োগ হচ্ছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, যে সেটা হচ্ছে যে কিভাবে ভোটার লিস্ট সংশোধনের কাজ করতে হবে, কিভাবে বিএলও থেকে শুরু করে একেবারে বিডিও অফিস থেকে রিটার্নিং অফিসার পর্যন্ত পৌঁছাতে হবে, তারও কিন্তু একটা পিডিএফ তিনি বানিয়েছেন ভিডিও আকারে। সেটাও কিন্তু জেলা নেতৃত্বের কাছে পৌঁছে যাবে। সেই তালিকা একেবারে বুথ স্তরে পৌঁছে যাবে। বুথ স্তরের নেতা কর্মীরা বুঝে নেবেন এবং কিভাবে বুঝবেন যে ভুতুরে ভোটার আছে কোথায়। সেই জন্যই কিন্তু আইপ্যাকের বেশ কয়েকজন প্রতিনিধিকে প্রতিটি জেলাতে পাঠাবেন, প্রতিটি ব্লকে পাঠাবেন, তারা সেখানে কাজকর্ম করবেন। কিভাবে ভুয়ো ভোটার ধরা যাবে সেই কর্মশালা তারা করবেন এবং সেখান থেকেই তারা জানতে পারবেন কোন কোন জায়গাতে কোন কোন ভুতুরে ভোটার ঢুকেছে। একই এপিং নাম্বারে কি দলীয় কর্মীদের প্রশিক্ষণের কোনো বন্দোবস্ত করছে তৃণমূল কংগ্রেস? দলীয় কর্মীদের প্রশিক্ষণের জন্যই কিন্তু একটি 4-5 জনের করে কমিটি কলকাতা থেকে অর্থাৎ রাজ্য অফিস থেকে পাঠানো হবে। সেই কমিটি পরিষ্কার এখনো করা হয়নি, তবে সেখানে আইপ্যাকের প্রতিনিধিরাই থাকবেন বলে মনে করা হচ্ছে। তারা কিন্তু দলের নেতৃত্বকে রিপোর্ট দেবেন এবং তারা কিন্তু হাতে কলমে একেবারে কিভাবে ভুয়ো ভোটার ধরা যায় সেই তথ্য তাদের দেবেন এবং কিভাবে মোবাইল থেকে সেই তথ্য পাবেন সেই সমস্ত বিষয়ে একটা কর্মশালা করবেন। সেই কর্মশালা থেকেই কিন্তু একেবারে বুথ স্তরের নেতা পর্যন্ত জানতে পারবেন ভুয়ো ভোটার থাকলে কিভাবে মোবাইল থেকেই তা বুঝতে পারা যায়। সেই নিয়ে কিন্তু কর্মশালা হতে চলেছে। অঙ্কুর, দেবজ্যোতি, প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সাম্প্রতিক যে নির্বাচনী সাফল্য নয়াদিল্লি বা মহারাষ্ট্র, সেই বিষয়গুলি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কিভাবে মোকাবিলা করার পরিকল্পনা করেছেন, কি জানতে পারছো? দেখো, যেদিন দিল্লির ফল প্রকাশ হয়েছিল সেদিন তিনি দক্ষিণ 24 পরগনার সম্ভবত বিষ্ণুপুরে দাঁড়িয়েছিলেন। বিষ্ণুপুরে তিনি সেবাশ্রয়ের প্রচারে গেছিলেন। সেখানে তিনি প্রথমেই বলেছেন যে যেভাবে 4 থেকে 4.5 লক্ষ ভুয়ো ভোটারকে দিল্লিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যারা মূলত তাদের পাশের রাজ্য থেকে যাদের আনা হয়েছিল, সেই তথ্য কিন্তু আপের কাছে ছিল না, অরবিন্দ কেজরিওয়ালের কাছে ছিল না, সেটা তারা ধরতে পারেনি। সেই জায়গাতেই কিন্তু তাদের ভোটের ফল যে খারাপ হয়েছে সেই কথাও কিন্তু। দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। দেবজ্যোতি, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। 100 দিনের সব টাকা কেন্দ্রের দেওয়ার কথা কিন্তু দিচ্ছে না, সেটা এমনটাই আজকে অভিযোগ করেছেন সুব্রত বক্সী। আজকের ভার্চুয়াল বৈঠকে সেই বিষয়টি তুলে ধরেছেন সুব্রত বক্সী। অভিষেক বন্দ্যোপাধ্যায় সময় বেঁধে দিয়েছেন, সেটা মাথায় রাখার নির্দেশ দিয়েছেন দলীয় কর্মী সমর্থকদের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। সুব্রত বক্সী দলের রাজ্য সভাপতি, তার কি বার্তা? তিনি যখন এই ভার্চুয়াল বৈঠক শুরু হয়েছিল প্রথমে তিনি কিন্তু
বার্তা দিয়েছিলেন এবং শেষে তিনি যখন সমাপ্তি করলেন তখন তিনি জানিয়ে দিলেন যে 100 দিনের কাজের পুরো টাকাই দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার বিভিন্ন ভনিতা করে সেই টাকা আটকে রাখছে। তারা বিভিন্ন রকম ভাবে প্রতিদিনই রাজ্য সরকারের পক্ষ থেকে টাকার দাবি করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একদল প্রতিনিধি তারা গেছিলেন, সেখানে তাদের হেনস্থা করা হয়েছে। সেই কথাও যেমন মনে করে দিয়েছেন, তেমনি বলেছেন রাজ্যের যে অন্যান্য কাজকর্ম যেখানে 60% টাকা দেওয়ার কথা কেন্দ্রীয় সরকারের, সেই কেন্দ্রীয় সরকার সেই টাকাও দিচ্ছে না। রাজ্য সরকারের পক্ষ থেকে পুরো টাকা দিতে হচ্ছে। আবাস যোজনার কোনো টাকা দেননি, কিন্তু তৃণমূল কংগ্রেস যেহেতু কথা দিয়েছিলেন আবাস যোজনার টাকা তারা দেবেন, সেই টাকা দিয়েছেন। 100 দিনের যাদের বাকি ছিল টাকা সেই টাকাও দিয়েছেন। কিন্তু যেভাবে 100 দিনের কাজ বন্ধ হয়ে রয়েছে সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে একটা শিরোপীড়ার কারণ। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস কিন্তু 100 দিনের কাজ যাতে চালু হয় তার জন্য কিন্তু কেন্দ্রের কাছে দরবার করবেন, সেই কথাও কিন্তু আজকে সুব্রত বক্সী একেবারে বৈঠকের শেষ পর্যায়ে মনে করিয়ে দিয়েছেন। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।